করা মামলার রহস্য উন্মোচন হয়েছে এবং আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আসামি বিজ্ঞ আদালতেও 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনার প্রেক্ষাপট হলো গত 2রা জুলাই সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় একটি 3 তলার ফ্ল্যাটে এই যে মৃত ব্যক্তি মোসাম্মদ শারমিন আক্তারের মৃতদেহ পাওয়া যায় তার শয়নকক্ষে। তার ঘরের ভিতরে তার বেডরুমের উপরে তার মৃতদেহ পড়েছিল, তার মাথা ছিল ফ্লোরের দিকে এবং গলায় ওড়না পেঁচানো ছিল। এই অবস্থায় তার মেয়ে সন্ধ্যা 7:15টার দিকে যখন বাসা আসে দেখে দরজা খোলা, ভিতরে ঢুকে তার মায়ের ডেড বডি দেখেছে, চিৎকার করে। পরবর্তী প্রতিবেশীরা আগিয়ে আসে এবং পরবর্তীতে থানা পুলিশকে অবগত করে। তো আমাদের সিআইডি ক্রাইম সিন টিম ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে এসে আলামতসমূহ জব্দ করে এবং সেই সমস্ত আলামতের মধ্যে তার শারীরিক সম্পর্কের আলামত এবং সিগারেটের ফিল্টার, ব্যবহৃত টিস্যু, অন্যান্য উপাদানগুলো পাওয়া গেছে যেগুলো জব্দ করা হয়েছে। এবং এই বিষয় সংক্রান্তে পরবর্তীতে 3 তারিখ মানে জুলাইয়ের 3 তারিখ এই মৃত ব্যক্তির পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারা একটি মামলা রুজু করে। প্রথম থেকে পিবিআই ঢাকা জেলা আমরা এটা ছায়া তদন্ত অব্যাহত রাখি এবং এটা পরবর্তীতে আমরা সউদ্যোগে মামলাটা গ্রহণ করি। মামলাটি গ্রহণ করার পর আমরা মামলা নিয়ে যখন তদন্ত কার্যক্রম শুরু করি, আমরা প্রথমেই এই মৃত ব্যক্তি মানে মোসাম্মদ শারমিন আক্তারের সাথে একজন ব্যক্তির অনৈতিক সম্পর্কের একটা সূত্র পাই। সেই সূত্র ধরে আমরা পরবর্তীতে তাকে শনাক্ত করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারি যে সে বর্তমানে কুড়িগ্রাম জেলায় অবস্থান করতেছে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল সাভার থেকে এবং এটা আমরা জানতে পারি সে কুড়িগ্রাম থেকে দিনাজপুর হয়ে হিলি বর্ডার হয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। যার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। আমরা 2 দিন ব্যাপী বিভিন্ন জেলায় অপারেশন করি এবং পরবর্তীতে আমরা কুড়িগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা 14 জুলাই তাকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করে আমরা পিবিআইতে নিয়ে আসি। যথারীতি আমরা রিমান্ডের আবেদন করি এবং রিমান্ড শেষে এক পর্যায়ে সে বিজ্ঞ আদালতে ঘটনার সংশ্লিষ্ট বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার প্রেক্ষাপট, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য বিষয় পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে মোসাম্মদ শারমিন আক্তার 2023 সালে ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্স হওয়ার পর থেকে ওনার এক মেয়ে আছে, নাম জেরিন, 12-13 বছর বয়স হবে। তাকে নিয়ে সে সাভারের কাতলাপুর এলাকায় থাকতো। আর এই যে আসামি মোহাম্মদ মাসুম ইসলাম, এর বয়স হচ্ছে 23, সেও ওই সাভারের কাতলাপুর এলাকায় সিআইবি মোড়ে একটা চায়ের দোকান ছিল। এই চায়ের দোকানে যাওয়ার সূত্র ধরে এই মৃত ব্যক্তির সাথে এই ছেলের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কীভাবে? চায়ের দোকানে সে চা খেতেও প্লাস এখানে ওয়াইফাই ব্যবহার করতো। পাসওয়ার্ডের সূত্র ধরে তাদের মোবাইল নাম্বার নেওয়া দেওয়া হয় এবং পরবর্তীতে তারা একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। প্রেমের সম্পর্কে জড়ানোর পর তারা হেমায়তপুর সহ অন্যান্য এলাকায় বিভিন্ন হোটেলে গিয়েও তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে এই মৃত ব্যক্তি সে যেহেতু বসুন্ধরায় সে একটা সেলসম্যান হিসেবে কাজ করতো বসুন্ধরা মার্কেটে, সে পরবর্তীতে সে তার সুবিধার জন্য সাভারের আমিনবাজার বড়দেশি এলাকায় একটা ফ্ল্যাট ভাড়া নেয়। সেটা ছিল 3 তলায়। ঘটনার দিন গত 2 তারিখ দুপুরবেলার দিকে তার মেয়ে বাসা থেকে তার বান্ধবীর বাসায় বেড়াতে যায়। তার আগের প্রেক্ষাপট হচ্ছে আগের দিন রাতে এই ছেলের সাথে মৃত ব্যক্তির মোবাইল ফোনে প্রচণ্ড বাকবিতণ্ড হয়, তর্ক বিতর্ক হয়। তখন তার মেয়ে তার পাশের রুমে ছিল। তার মেয়ে ঘুম থেকে উঠে তার মাকে জিজ্ঞেস করে যে কী বিষয় নিয়ে এত উচ্চবাচ্য করছো। তখন সে বলে যে মাসুমের সাথে যে মাসুম বলছে যে তার একটা ভিডিও সে ভাইরাল করে দেবে। এইটা নিয়ে রাতের বেলা চরম তর্ক বিতর্ক, অনেক গভীর রাতে তখন। এবং পরের দিন যখন তার মেয়ে দুপুরের দিকে তার বান্ধবীর বাসায় বেড়াতে চলে যায়, তার পরবর্তীতে এই আসামি মোহাম্মদ মাসুম ইসলাম তার ঘরে আসে এবং ঘরে আসার পর সে যথারীতি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর সে তখন ওই বেডেই বসে সিগারেট টানতে ছিল। তো এক পর্যায়ে তাদের মধ্যে পুরনো বিষয় নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয় এবং এই
মৃত ব্যক্তি বলতে থাকে যে তার জন্য তার ছোট বোনের বিয়ের সমস্যা হচ্ছে, প্লাস তার বাবা যেহেতু তার বিভিন্ন বিষয় জানতে পেরে তাকে একটা মাসিক মাসোয়ারা দিত, খরচ দিত, সেটা অর্ধেক করে ফেলেছে। এই বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে চরম তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে এই মোসাম্মদ শারমিন আক্তারকে ওই বেডের উপরই ওই অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। এবং তার যখন আমাদের ক্রাইম সিন টিম যখন যে ঘটনাস্থল পরিদর্শন করে, তখন তার নাক মুখ রক্তাক্ত অবস্থায় ছিল, গলায় এই ওড়না ফাঁস দেওয়া অবস্থায় ছিল, তার ডেড বডি ছিল বিছানার উপরে, কিন্তু মাথা ছিল ফ্লোরের দিকে নামানো। এবং সেখান থেকে শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গিয়েছে, এবং সে যে সিগারেট ব্যবহার করেছিল সেই ফিল্টার পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়েছে, ব্যবহৃত টিস্যু পাওয়া গেছে। সার্বিক পর্যালোচনায় প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এবং আমরা এই তদন্ত অব্যাহত রাখছি যাতে এর সাথে আরও অন্য কেউ জড়িত কিনা বা আছে কিনা এই বিষয়ে পিবিআই